পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। কলকাতায় একজনের মৃত্যু, ভেঙে পড়েছে গাছপালা। সোমবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাত, ১৪ জনের মৃত্যু, আহত অনেকে। টেক্সাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০,০০০ বাড়িঘর, বন্ধ বহু রাস্তাঘাট। কলকাতার সিআইডি কার্যালয়ে গোয়েন্দা প্রধান হারুন। এমপি আনার হত্যায় সন্দেহভাজন কসাই জিহাদকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। নিউ টাউনের ফ্ল্যাটে খতিয়ে দেখলেন আলামত। ৪ মাস পর তেল আবিবে হামাসের রকেট হামলা, প্রতিহতের দাবি। পাল্টা দফায় দফায় বিমানের আঘাত, শিশুসহ নিহত অন্তত ৩৫, আহত শতাধিক। নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড। উদ্বোধন করলেন মেয়র এরিক অ্যাডামস। অংশ নেন বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। রেমালের প্রভাবে ভারতের কলকাতায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড় বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে পড়েছে। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। রোববার দিবাগত রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এর জেরে কলকাতায় ঘন্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়। রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি হয় কলকাতা, হাওড়া ও হুগলিতে। অনেক জায়গায় পানি জমে গেছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতা জুড়েই বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে। রাস্তা থেকে সেগুলো সরাতে রাতেই কাজ শুরু করে দুর্যোগ মোকাবেলা বাহিনী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও রেমালের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতার পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রেমাল সতর্কতা জারি রয়েছে। সোমবার বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক বিষয়ে তিনি খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছে নয়াদিল্লি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। পটুয়াখালীর কুয়াকাটায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ এবং নোয়াখালীর হাতিয়ায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। প্রথমেই যাচ্ছি সুব্রতর কাছে। দেখুন, আমি গতকালকেও বলেছি যে আমফান থেকে শিক্ষা নিয়েছিল রাজ্য প্রশাসন, এবং সে কারণেই সম্ভবত তারা প্রিকশনারি যে উদ্যোগ সেগুলো আগে নিয়েছিল। আপনাকে গতকাল যারা আমাদের সকালবেলার খবরটা দেখেছেন তাদেরকে বলেছি যে কলকাতা পৌরসভা, রাজ্য পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যে প্রায় ১,০০০-এরও বেশি কর্মী তাদেরকে নিয়োজিত রাখা হয়েছিল, এবং সে কারণেই এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে কলকাতার আশেপাশে যে সমস্ত এলাকায় গাছগাছালি উপড়ে পড়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত কলকাতা কর্পোরেশনের দাবি যে ৫২টি কলকাতায় ছোট বড় গাছ পড়েছে, এবং সেই গাছ কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। আরও শহরতলির বাইরেও যেগুলো শহরতলির সঙ্গে শহরের যোগাযোগ, সেই সমস্ত জায়গাতেও বেশ কিছু গাছ পড়ে রয়েছে। সেগুলো স্থানীয় কর্পোরেশন বা পঞ্চায়েতের পক্ষ থেকেও দ্রুত সরিয়ে সকাল ১১টার মধ্যে কিন্তু যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করার যে উদ্যোগ সেটি কিন্তু সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে। এদিকে জানিয়ে রাখি যে বকখালি এবং উপকূলীয় যেখানে মূলত রেমালের আঘাত যে উপকূলীয় অঞ্চল দিয়ে গেছে, সেখানে দক্ষিণ ২৪ পরগনার বকখালি এবং ফ্রেজারগঞ্জেও কিন্তু এখনো পর্যন্ত তীব্র ঝড়ো হাওয়া বইছে। কলকাতাও কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশের অঞ্চলগুলোতেও কিন্তু তীব্র ঝড়ো হয় এবং এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। আপনি গত
গতকালই জানিয়েছি যে আন্তঃজেলা বাস সেগুলো বন্ধ রয়েছে। কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেই সতর্কতা আস্তে আস্তে তুলে নেওয়া হবে। আবহাওয়াবিদরা বলছেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে আজকে হয়তো বেলা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত জানমালের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কলকাতায় এন্টালিত এলাকায় একটি ভবন ধসে এক মহিলা গুরুতর জখম হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখনো পর্যন্ত যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যারা সদস্য রয়েছে তারা ফ্রেজারগঞ্জ, মেদিনীপুর, দীঘা অঞ্চলের যে সমস্ত উপকূলীয় অঞ্চলে বসবাস করেন মানুষ, তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে কলকাতায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। সিএসসি তারা চেষ্টা করে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এত ঝড়জলের মধ্যেও কলকাতা এবং কলকাতার বৃহত্তম কলকাতা এলাকায় কিন্তু বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা স্বাভাবিক ছিল এবং মোবাইল নেটওয়ার্কও কিন্তু অত্যন্ত স্বাভাবিক ছিল। এটা অবশ্যই স্থানীয় প্রশাসনের একটি ইতিবাচক উদ্যোগ বলেই সাধারণ মানুষের দাবি। জানেন যে আমফানের যে বিপর্যয় সেটি কলকাতার শহরের মধ্যে একটি কলঙ্কের অধ্যায় ছিল। প্রশাসন ওই সময় একটা গাফিলতি করেছিল এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র গাফিলতির কারণেই কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। গাছ পড়ে গিয়েছিল, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছিল, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, ইন্টারনেট সঞ্চালন ব্যবস্থা কার্যত ভেঙে গিয়েছিল। সেই অবস্থা কিন্তু এখন কলকাতা এবং কলকাতার আশেপাশের অবস্থা কিন্তু এখন ইতিহাস। এত ঝড়জলের পরেও কিন্তু কলকাতার সাধারণ যে পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট, এই সমস্ত কিন্তু স্বাভাবিক রয়েছে এবং অবশ্যই কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে 100-তে 100 পাবে। এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম সারা রাত কিন্তু তিনি সারা রাত কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেখানে ছিলেন। সকালবেলা তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন যে কলকাতায় ছোট বড় 52টি গাছ পড়েছে এবং সেগুলো সরে নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা এখনও জানমালের মানুষের হতাহতের খবর না এলেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ উপড়ে গিয়েছে এবং যোগাযোগ কার্যত জেলা শহরের সঙ্গে কলকাতার অনেক ক্ষেত্রেই দক্ষিণ 24 পরগনার সঙ্গে বিচ্ছিন্ন। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রেমালের এই ছিল আমার কাছে। এখন আমরা যাব আমাদের সহকর্মী নোয়াখালীতে রয়েছেন, গতকাল থেকে সারাদিন আপনাদের দেখিয়েছেন যে সাইফুল্লাহ কামরুলের কাছে যাব। পশ্চিমবঙ্গের খবর তো আমরা দিলাম এবং সাইফুল্লাহ কামরুলের কাছে। সাইফুল্লাহ, নোয়াখালীতে যে ঘূর্ণিঝড় শুরু হয়েছিল সেই জোয়ারের পানিতে নোয়াখালী নিগম দ্বীপে প্রায় 6 থেকে 7 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এখানে প্রায় স্থানীয় লোকজন জানিয়েছেন তাদের প্রায় 300 পুকুরের মাছ বেশি গেছে এবং 100 পর্যটকের মাছ বেশি গেছে। এছাড়া এই গতকালকের জোয়ারের পর থেকে এই পর্যন্ত যে পরিমাণ জড়ো হওয়া এবং বাতাস শুরু হয়েছে, এখানকার স্থানীয়রা বলছে গত কয়েক বছরে তারা এরকম বাতাস তারা দেখেনি। এখানে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে, এখানে অনেকগুলো কাঁচা ঘর বাড়ি ভেঙে পড়েছে। এখানকার জনজীবন অনেকটা অচল হয়ে পড়েছে। স্থানীয় নোয়াখালী জেলা প্রশাসক যেমন মাহবুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে চেষ্টা করতেছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং যে পরিমাণ জড়ো হওয়া হচ্ছে, মাঠ কর্মীরা মাঠে নামতে পারতেছে না এবং এই গত রাতে যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেই আশ্রয় কেন্দ্রগুলো তো মানুষ ওভাবে উঠতে পারেনি। তো আসলে এছাড়া নোয়াখালী বন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই ঝড়ে ব্যাপক গাছপালা ভেঙে পড়েছে। আসলে কি পরিমাণ গাছ ভেঙেছে তাও তারা এখনো লিখে হতে পারেনি। বন কর্মকর্তা আরো জানিয়েছে যে আপনারা জানেন যে নিগম দ্বীপ হলো হরিণের জন্য বিখ্যাত। এখানে 96 সনের তথ্য অনুযায়ী প্রায় 22,000 হরিণ আছে, কিন্তু সেই হরিণগুলোর এখন আসলে কি পরিমাণ হরিণ বেঁচে গেছে বা নষ্ট হয়েছে তারা জানেনি। এই পর্যন্ত এই ছিল নোয়াখালী হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা।
গতকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় তাণ্ডব চালানোর পর থেকে যে রাত থেকে যে তাণ্ডব শুরু হয়েছে তার যে প্রভাব তা কিন্তু এখনো রয়ে গেছে। এখনো কিন্তু দমকা হাওয়া বইছে, এর পাশাপাশি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি আছি মহিপুর এলাকায়। তো এই যে মহিপুরের যে ইউনিয়ন, এইখানে একটি বেড়িবাঁধ আছে সিরাজপুরের। এই বেড়িবাঁধটা কিন্তু ভেঙে গিয়েছে। এর ফলে কিন্তু এখানে বেশ কিছু বাড়িঘর কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রতিটি বাড়িঘরই কিন্তু এখানে আপনারা দেখছেন যে পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে এই যে ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়ই নয়, এর আগেও যে প্রতি বছর যে ঝড় হয়, কালবৈশাখী ঝড় সহ বিভিন্ন ঝড়ে আসলে এখানের যে বাঁধটি আছে এই বাঁধটি আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিল। তো যেহেতু এই ঘূর্ণিঝড়টি আসলো, এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু সেই বাঁধে আগে থেকেই যেহেতু ফাটল ছিল, আগে থেকেই যেহেতু বাঁধটি ক্ষতিগ্রস্ত ছিল, এর ফলে কিন্তু বাঁধে ভাঙন ধরেছে এবং এই বাঁধের উপর থেকে এই স্থানীয়রা যারা বলল যে গতকাল বাঁধের উপর থেকে পানি চলে গিয়েছিল এবং এক পর্যায়ে সেই বাঁধের যে মাটি সেটি নরম হয়ে সেই বাঁধটি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং এই যে এখানের যে এলাকা এটি কিন্তু পুরোপুরি আসলে পানির নিচে তলিয়ে যায়। এর ফলে এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দারা আছে, এই বাসিন্দাদের যে ঘর বাড়ি আছে সেই ঘর বাড়ি পুরোপুরি কিন্তু তলিয়ে গিয়েছে পানির নিচে এবং এখানের অধিকাংশ স্থানীয়রাই কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। কারণ অনেকের বাড়িঘরই যেহেতু দমকা হওয়ার কারণে ভেঙে গিয়েছে, এছাড়া অনেকের বাড়িঘর গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ইউনিয়নে আসার পরই কিন্তু দেখেছি যে প্রতিটা রাস্তায় রাস্তায় কিন্তু গাছ পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছে ঝড়ের কারণে। সেই গাছগুলো এখানকার যারা স্থানীয় যারা আছে তাদের সহায়তায় রাস্তা থেকে সরিয়ে তারপরে আমরা কিন্তু এই যে ইউনিয়নটি আছে এখানে এসেছি। এখানেও এসে দেখছি একই অবস্থা, বড় বড় গাছপালা সব ঝড়ো হাওয়ার কারণে ভেঙে গিয়েছে, বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে কিন্তু সেই গাছপালা পড়েছে এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারা নিজেদের সুরক্ষার কথা বিবেচনা করে, নিজেদের পরিবারের কথা বিবেচনা করে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। যদিও কিন্তু একটা অভিযোগ ছিল যে প্রশাসন এবং সিপিপির লোকজন বিভিন্ন সময় আসলে মাইকিং করার পরও কিন্তু এই স্থানীয়রা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যায়নি। কিন্তু তা যখনই আসলে ঝড়ের তীব্রতা রাতে দেখা দিয়েছে এবং ঝড় যখন আক্রমণ করেছে এই ঘূর্ণিঝড়টি, তারপরে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। এখন পর্যন্ত পটুয়াখালীর মহিপুর থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে এবং নোয়াখালীতে এবং তার আগে পশ্চিমবঙ্গ থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যে নির্বাচন থেকে কনজারভেটিভ পার্টির সদস্যদের সরে দাঁড়ানোর হিড়িক। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম তারিখ ঘোষণায় ক্ষুব্ধ অনেকে, ধারণা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন 7 জন। এছাড়াও ওকলাহোমায় 5 ও আরাকানসাসে 2 জনের মৃত্যু হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 20,000 বাড়িঘর। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা, বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। এর আগে শনিবার সন্ধ্যায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছিল। কলকাতার সিআইডি প্রধান কার্যালয়ে প্রায় 3 ঘণ্টা এমপি আনার হত্যার অন্যতম সন্দেহভাজন কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিউটাউনের যে ফ্ল্যাটে খুন হয়েছিলেন আনার, সেখানেও বিভিন্ন আলামত খতিয়ে দেখেন তিনি। এর আগে সকালে কলকাতায় নেমে আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ইন্টারপোলের সাহায্য নিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদারকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা প্রধান হারুন রশিদ। এ সময় সিআইডির 3 জন শীর্ষ গোয়েন্দাও তার সঙ্গে ছিলেন। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সামনে এসেছে বলে নিশ্চিত করেছেন ডিবি সূত্র। এর আগে দুপুর 3:30টার দিকে নিউ টাউন অ্যাকশন এরিয়ার সাঞ্জিবা গার্ডেন্সের 56 BU ফ্ল্যাটে যান গোয়েন্দা প্রধান। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে সম্ভাব্য খুনের জায়গা কিছু আলামত খতিয়ে দেখেন বলে জানা গেছে। এর আগে নিউ টাউন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথেও রুদ্ধদ্বার বৈঠক করেন হারুন রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে এর আগে স্থানীয় সময় সকাল 10:30টায় কলকাতায় পৌঁছান হারুন। সাংবাদিকদের বলেন, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে। এক্সিকিউশন গ্রুপের নেতা আছে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়েছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখন বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই, এটা আরো ভালো হবে। সোমবার সকালে আবারও সাঞ্জিবা গার্ডেন্স পরিদর্শন করবেন গোয়েন্দা প্রধান। এরপর যেখানে কসাই জিহাদ আনারের মৃতদেহের খণ্ডাংশ ফেলেছিল বলে দাবি করেছিল সেই বাগজোলা খালে সম্ভাব্য জায়গাগুলো ঘুরে দেখবেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। 4 মাস পর ইসরায়েলের তেল আবিবের রকেট হামলা চালালো হামাস। রাফা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হলেও একাধিক প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনারা। পাল্টা শহরটিতে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ নিহত হয়েছেন অন্তত 35 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার তেল আবিব লক্ষ্য করে একের পর এক রকেট ছড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডস জানায়, গণহত্যার প্রতিবাদে বেশ কিছু সংখ্যক রকেট ছড়ে যোদ্ধারা। আল জাজিরা বলছে, প্রায় 4 মাস পর তেল আবিবে হামলা চালালো হামাস। যদিও কয়েকটি রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিস্ফোরণের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রকেট হামলার জবাবে গাজার রাফা শহরে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেশ কয়েকটি শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় 1000-100-এর বেশি মানুষের মৃত্যু হয়। একই সঙ্গে 250-এর বেশি ইসরায়েলকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের সদস্যরা। এরপর থেকেই উপত্যকাটিতে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের গুলি ও বোমার আঘাতে এখন পর্যন্ত 36,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা প্রায় 80,000, আর বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। EDF Aluminium, redefine possibilities. আন্তর্জাতিক সময়ে আরো থাকছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হঠাৎ তীব্র ঝাঁকুনি, আহত অন্তত 12, ডাবলিন বিমানবন্দরে নিরাপদ অবতরণ। কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। যুক্তরাজ্যে একে একে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। এতে দলটি থেকে নির্বাচনে অংশ না নেওয়া সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 78-এ। বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আচমকা আগাম নির্বাচনের ঘোষণা ক্ষুব্ধ করেছে দলটির পার্লামেন্ট সদস্যদের। ধারণা করা হচ্ছে এই কারণে আসন্ন নির্বাচনে বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে টরি পার্টি। আচমকাই 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর গেল বৃহস্পতিবার থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। লেবার পার্টির কেয়ার স্টারমার ও কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক দুজনই প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেন। নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আর আশার বাণী নিয়ে তারা হাজির হচ্ছেন জনগণের কাছে।
তবে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা যায় 14 বছর শাসন করার পরও জনসমর্থনের দিক থেকে লেবার পার্টির তুলনায় 22% পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। এদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককে একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক। এ কারণে অনেকেই সরে দাঁড়াচ্ছেন নির্বাচন থেকে। আসন্ন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্য মাইকেল গোভ এবং আন্দ্রেয়া লিডসাম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন মাইকেল গোভ। এতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনে অংশ না নেওয়া সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 78-এ। পদত্যাগ করা জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসও রয়েছেন। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে টরি পার্টি বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের 18টি সড়ক জুড়ে প্যারেডে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। এ এক অভাবনীয় দৃশ্য। প্রথমবারের মতো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের আয়োজনে ও গোল্ডেন এজ হোম কেয়ারের সহযোগিতায় প্যারেডে অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন দেশের পতাকা, বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। প্যারেডের উদ্বোধন করে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেছেন। বলেন, বাংলাদেশিরা এখন নিউ ইয়র্কের অন্যতম শক্তিশালী কমিউনিটি। This is one of the largest growing community, the Bangladeshi community. Let's keep moving forward. প্যারেডে অংশ নেন বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারা। এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত সবাই। আমাদের এই কালচার আসলে শুরু হওয়া উচিত ছিল অনেক আগেই, তাহলে আমাদের কমিউনিটি আরো অনেক বড় হতো। প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার 18টি সড়ক বন্ধ করে দেয়া হয়। পায়ে হেঁটে ট্রাকে করে বর্ণাঢ্য সাজে অংশ নেন বাংলাদেশিরা। অন্য ভাষাভাষী বিপুল সংখ্যক মানুষও এতে যোগ দেন। ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইন প্রণেতারাও। প্রবাসে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে এই নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনী, অশ্বারোহী, এরকম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিয়ে এই আয়োজন ছিল অভূতপূর্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। দেখছেন আন্তর্জাতিক সময়। কাতার এয়ারওয়েজের দোহা থেকে ডাবলিনগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জন যাত্রী এবং 6 জন ক্রু। প্রচণ্ড ঝাঁকুনিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। কাতার এয়ারওয়েজের দোহা থেকে ডাবলিনগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে 6 ক্রু সহ অন্তত 12 জন আহত হয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটিতে তীব্র ঝাঁকুনি হয়। এতে 6 ক্রু ছাড়াও 6 জন যাত্রী আহত হয়েছেন। দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR017 রোববার ডাবলিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি অবতরণের পরপরই সেখানে ছুটে যান বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ সহ জরুরি পরিষেবার সদস্যরা। এর আগে গেল 21শে মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনির কবলে পড়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এতে আহত হন 70 জনেরও বেশি। আফসাতুন্নেসা, সময় সংবাদ। সপ্তম জাতীয় নির্বাচন উপলক্ষে জমে উঠেছে প্রচারণা। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ইকোনমিক ফ্রিডম ফাইটার্স সহ 10 রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী 29শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচন। 1994 সালে বর্ণবাদ ব্যবস্থার অবসানের পর সপ্তমবারের মতো চলছে নির্বাচনের আয়োজন। নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস চালাচ্ছে জোর প্রচারণা। প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সহ মন্ত্রিপরিষদ সদস্যরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনগুলোতে। ভোটারদের কাছে টানতে তুলে ধরছেন সরকারের নানা উন্নয়ন।
তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনিয়ন্ত্রিত অপরাধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং বিদ্যুৎ বিভ্রাট সহ নানা কারণে ভোট কমার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। ক্ষমতাসীনদের ব্যর্থতা তুলে ধরে নতুন ভোটারদের কাছে টানতে কর্মসংস্থান বৃদ্ধি সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। কলকাতায় একজনের মৃত্যু, ভেঙে পড়েছে গাছপালা। সোমবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতার সিআইডি কার্যালয়ে গোয়েন্দা প্রধান হারুন। এমপি আনার হত্যায় সন্দেহভাজন কসাই জিহাদকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ। নিউ টাউনের ফ্ল্যাটে খতিয়ে দেখলেন আলামত। এবং 4 মাস পর তেল আবিবে হামাসের রকেট হামলা, প্রতিহতের দাবি, পাল্টা রাফায় দফায় দফায় বিমানের আঘাত। শিশুসহ নিহত অন্তত 35, আহত শতাধিক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইবা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।